ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে ভূত সত্য চ্যানেলে তোমাদের জন্য দারুণ একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আমি জানি কালকে রাতের বেঙ্গলি ব্লগার শোনা ঘটনাটায় তোমরা সবাই বলেছো দিদিভাই ওই রকম করেই তুমি ঘটনা বলবে। তোমরা জানো ওই রকম ভাবে ঘটনা কেন বলতে পারি, কারণ আমি যেহেতু একজন অভিনেত্রী, যেহেতু আমি অভিনয় করতাম, কিছুটা হলেও তোমাদের কাছে আমি সেই জিনিসটা রিয়েল করতে পারি। হ্যাঁ, তবে ঘটনাটা কিন্তু বাস্তব। এটা আমি না, এটা তোমরাই বলো, তোমরাই জানো, তোমাদের আমি পুরো সহকারে ঘটনা শেয়ার করি। তাহলে চলো আজকে একটা দারুণ ঘটনা শোনাবো। আজকে ঘটনাটা বনগা থেকে আসে। এক দিদিভাই ঘটনাটা শেয়ার করে। দিদিভাইয়ের বাড়ি কেনার পর থেকে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। দেখো, আমরা যারা মনে করি জমি কিনবো, বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, আমরা কি পছন্দ করি, একটার পর একটা দেখি, একটা দামের তো ব্যাপার থাকে। আমরা দেখি সব সময় একটু কমের মধ্যে যদি আমি পেয়ে যাই, তাহলে পরে সেইটা যদি আমার আয়ত্তের মধ্যে হয়, তাহলে আমি নিয়ে নেবো জমিটা। তো আমাদের যে দিদিভাই ঘটনাটা বলেন, দিদিভাইয়ের নাম হচ্ছে রূপা। দিদিভাই বলেন, আমার নাম হচ্ছে রূপা হালদার, আমার বাড়ি হচ্ছে বনগাঁয়। আমি দীর্ঘদিন যাবত একটা জমি অথবা একটা বাড়ি, দুটোর মধ্যে একটা নেব বলে সিদ্ধান্ত করি। আমার মা, আমার বাবা আমার নামে কিছু টাকা রাখেন, যেটা আমার বিয়ের আগে, অনেক আগে, আমি যখন স্কুল ফাইনাল শেষ করি আমার বিয়ে দেন। তারপর টাকাটা রাখা ছিল। আমার হাজবেন্ডকে আমার মা বাবা যখন বলেন, তো আমার হাজবেন্ড বললেন যে না, এটা আপনার মেয়ের জন্য আপনারা রেখেছেন, তো এই যে টাকাটা আপনার মেয়ের কোনো কাজে দেবেন। হ্যাঁ, অবশ্যই আমি জামাই হিসাবে আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে খুবই গর্বিত যে এত টাকা দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার পরেও আপনারা সেই টাকাটা কোনোভাবে ভাঙাননি, আপনার মেয়ের জন্য টাকাটা তুলে রেখেছেন। তো সেখানে গিয়ে ব্যাপারটা হলো, আমাদের দিদিভাই বলছেন যে আমি একটা জমি কিনি। জমির মধ্যে একটা ছোট বাড়ি ছিল। আর যখন আমি জমিটা কিনলাম, তো যার বাড়ি জমি, সে আমাকে বলল যে এই যে আমাদের বাড়িটা আমরা ভেঙে দেব। মানে আমাকে তারা বাড়িটা দেবে না, তারা শুধু খোলা মাঠটা দেবে। তো আমি তখন তাদেরকে বললাম যে কেন, বাড়িটা থাকলে কি অসুবিধা, আমি তো বাড়ি দেখেই আপনার জমিটা নিয়েছি। তখন তারা বললেন যে না, এই বাড়িটা অর্ধ ভেঙে গেছে, ওরকম অবস্থায় এই বাড়িটা আমরা ভেবেছিলাম ভেঙে নেব, কিছু কাঠ ঠাট আমাদের দরকার আছে, অ্যাকচুয়ালি এখানে একজন গরিব থাকে, তাকে দিয়ে দেবো। তাই গরিবের কথা শুনে দিদি ভাই তখন বলেন যে ঠিক আছে, অসুবিধা নেই, একটা ছোট ভাঙাচোরা, একটা ছোট্ট ভাঙাচোরা, মানে উপরে সে টিন দিয়ে আর চারপাশে বেড়া দিয়ে ছোট্ট একটা ঘর, দেখে মনে হয় ওই ঘরে কেউ মনে হয় বাস করতো কোনো একটা সময়। যাই হোক, ভালো কথা। দিদিভাই বলেন, কেনার আগে জমিটা শোনা আমাদের না অনেক বাধা আসে। মানে যখন একদম ফুল অ্যান্ড ফাইনাল কথা বলবো, বাবাকে নিয়ে কথা বলতে যাব, প্রথমে আমি দেখি, কথা বলি, আমার হাজবেন্ড দেখে। বাবা, আমি যখন যাব, আমার বাবার সেদিন সকালে পায়ের বুড়ো আঙুল মোচড় লাগে, বয়স হয়েছে, সামান্য ব্যথা, আর বাচ্চা ছেলে তো না, সামান্য ব্যথা সহ্য করতে পারে না। সেই নিয়ে বাবার পা ফুলে যায়, বাড়িতে ডক্টর আসে। বাবা বললো আজকে আমি যেতে পারবো না। তারপর পা সারানোর অপেক্ষায় থাকলাম, ব্যথা একটু কমতে বাবাকে নিয়ে যাই। সেই জায়গা দেখে বাবারও পছন্দ হয়, কিন্তু যেদিন আমাদের রেজিস্ট্রি করার কথা, সেদিন এত প্রাকৃতিক দুর্যোগ, আমাদের রেজিস্ট্রিটা সেদিন আটকে গেল, রেজিস্ট্রি হলো না। মানে এরকম করে আমাদের দুবার পিছ হই। তারপর ফাইনালি আমরা সেই জমিটা কিনে নিলাম। কেনার পর দিদিভাই বলেন, যখন জমিটা কিনি, আমার হাজবেন্ড আমাকে বললেন যে দেখো, এখন এই মুহূর্তে তুমি জমিটা কিনে বাড়ি করো না, কটা দিন ফেলে রাখো, তারপর না বাড়ি করো, কারণ আমাদের ছেলে বাইরে পড়তে যাওয়ার ছিল, ওইদিকে একটুখানি টাকা পয়সার ব্যাপার ছিল। যদিও জমিটা পুরো টাকাই বাবা দেয়, তবু একটা বাড়ি করতে গেলে বেশ একটা মোটা অ্যামাউন্ট তো দরকার হয়। তো সেখানে আমার ছেলের জন্য ওইদিকে আমাদের দোয়ার ছিল, আর কিছুটা মানে বাড়ির জন্য রাখার, সব মিলিয়ে না ওই সময় একটু প্রবলেমে পড়ে যাই, হচ্ছিল না সিরিয়াসলি। তো আমার হাজবেন্ড তখন আমাকে বলল, চিন্তা করো না, একটু সময় করেই করো না, অত
তাড়াহুড়ো করার কি আছে, হবেই তো। জমি যখন তোমার নিজের, তাহলে তোমার বাড়িও হবে। তো আমার খুব কৌতূহল ছিল যে আমি খুব তাড়াতাড়ি বাড়িটা করব। ছেলে বাইরে পড়তে যাচ্ছে 3 বছর, ও পড়ে ওখান থেকে তো একটা সার্টিফিকেট নিয়ে ব্যাক করবে, হয়তো জবও পেয়ে যাবে। তো ওকে আমি বাড়িটা গিফট করব। এটা হচ্ছে দিদি ভাইয়ের নিজের মনের ইচ্ছা, যে আমি বাড়িটা আমার সন্তানকে গিফট করব। ও বিয়ে করে ওর মানে দাম্পত্য জীবন ওই বাড়িতেই ও কাটাবে। তো দাদাভাই বললো, তোমার ছেলে দেখো 3 বছরের জন্য যাচ্ছে, একটা বাড়ি তৈরি করতে খুব জোর 7-8 মাসও হয়ে যায়। 3 বছর তুমি আস্তে আস্তে করো, চাপ নিও না। তখন তারা বললো ঠিক আছে, ছেলেকে বাইরে পাঠায়, এইদিকে কাজ বাজ নিয়ে সবকিছু কিন্তু ভুলে যায়। জমির মতো আছে একটা আনন্দ, জমি তো ভুলে যাবার না, মানে এই তাড়াহুড়োটা, মানে এখনই একটা ঘর করতে হবে বা কিছু, এই তাড়াহুড়োটা। দিদিভাই বলেন, সোনা, তুমি আমার ছোট বোনের মতো, মিষ্টি একটা বোন, তোমাকে আমি কি বলবো। একদিন হঠাৎ মাথায় আসলো যে ওই জমিতে যতদিন বাড়ি না করছি ততদিন চাষবাস করব। মানে এই লাউ চাষ, কুমড়ো চাষ, উচ্ছে চাষ, সবজি আর কি, বেগুন টেগুন এসব চাষ করব। এই জিনিসটা যে আমার মাথায় আসে, সেম জিনিস তোমাদের দাদাভাইয়ের মাথায়ও কিন্তু আসে। তোমাদের দাদাভাই আমাকে বলেনি, আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলিনি কথাটা। হঠাৎ করে, মানে ওকে আমি বলবো, হঠাৎ করে আমাকে বলল যে এই শোনো, একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলো, তোমাকেও একটা কথা বলবো। তো তখন আমার হাজবেন্ড আমাকে বললো তুমি আগে বলো। আমি বললাম না, তুমি আগে বলো। দুজনে বসে, ছেলে নেই, ছেলে তো বাইরে চলে গেছে, দুজনে বসে ডাইনিং এ, না তুমি বলো না তুমি বলো, এই চলছে। হঠাৎ একটা সময় গিয়ে আমার হাজবেন্ড আমাকে বললো, এই দেখো, জমিটা যবে তুমি বাড়ি করবে করবে, একটা কাজ করো, ওই জমিটায় চাষবাস করি চলো। চাষ করলে অনেক ফলন হবে, বিক্রি করব না, আমরা খাবো, আমার আত্মীয় স্বজনকে দেব। জমিতে একটা চাষ করলে তো ভালো, আর গ্রাম সাইডে যেহেতু উনি জমিটা কেনা, তো অসুবিধা হবে না, চুরি টুরি অত কেউ করবে না, কারণ গ্রামের দিকে সবারই মোটামুটি বাড়িতে চাষবাস রয়েছে। তা আমি তখন বললাম ঠিক আছে, তাহলে তাই করো, কারণ আমিও তোমাকে এটাই বলতাম। তারা দুদিন পর তাদের পার্সোনাল গাড়ি করে তারা ওই দুপুর বেলায়, বিকেলে না ঠিক দুপুর বেলায় 1:30-2টোর দিকে যায় ওখানে। যেতে তখন তারা ওখানে চাষ টাস করবে। এবার দাদা ভাই তো অফিসে চাকরি করেন, দিদি ভাই হাউস ওয়াইফ, ওনাদের পক্ষে তো এত দূরে গিয়ে গাড়ি নিয়ে, মানে বাড়ি থেকে অনেকটাই দূরত্ব, 1.5-2 ঘন্টা লাগে। একজন মহিলা, উনি গিয়ে মাঠে চাষ করা, গাছ লাগানো, প্রত্যেকদিন জল দেওয়া, এটা তো পসিবল না। সেটা একদিন হয়, ছুটি থাকে হয়, কিন্তু জল কে দেবে, গাছ পোকা লাগলে সার কে দেবে, একটা রক্ষণাবেক্ষণের ব্যাপার থাকে না। করে ফেললাম তাহলে তো হলো না। তখন দাদা ভাই বলেন যে এখানে একটা গরিবের ছেলেকে রেখে দিই, গরিবের ছেলে। তা এখানে গ্রামে তো অনেক বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে যারা পড়াশোনা করে, অনেকে পড়াশোনা করে না। দাদা ভাই একজনের সাথে কথা বলতে তারা বললো যে আমাদের কোনো অসুবিধা নেই, আপনি একটা কাজ করুন, এখানে চুরি হয়, যতই গ্রামে হোক, যাদের বাড়িতে চাষ হোক, এখানে চুরির চলটা আছে, মুরগি চুরি হয়, ছাগল চুরি হয়, সবজি চুরি হয়, কারো কাঁদি কেটে নিয়ে চলে যায়, এমনকি কলা গাছ ফেলে ফালা করে তার ভিতর থেকে থোড় নিয়ে চলে যাচ্ছে, মোচা চুরি হচ্ছে, মানে চুরি হয়। দাদা ভাই তখন বললেন যে তাহলে পরে চাষবাস করব না। তো ওই সময় দাদাভাইদের জমির পাশাপাশি থাকে একটা দুটো বাড়ির পরে, ওই তখন এক বৌদি দাদাভাইকে বললেন, দিদিভাইকে বললেন যে আপনারা একটা কাজ করুন না, আগে যেরকম জমিতে একটা ছোট ঘর করা ছিল ওরকম একটা ঘর করে দেন, তাহলে পরে আমার ছেলেটার পড়াশোনার জন্য সুবিধা হবে। আমাদের ঘরে তো অনেকে আত্মীয় স্বজন, আপনারা ওই ঘরটা করে দিলে ছেলেটা ওখানে পড়াশোনাও করতে পারবে, একটু কারেন্টের ব্যবস্থা করে দেবেন, রাতের বেলা নয় ওখানেই শোবে, দুটো বাড়ির মানে আপনার জমি থেকে দুটো বাড়ি পাশেই তো আমার বাড়ি, অসুবিধা হবে না, ওনা এখানে পড়াশোনা করবে, নয় একটা গরিব ছেলেকে পড়াশোনা করার একটা জায়গা করে দিলেন। এবার দাদাভাই দিদিভাই যেখানে খুব সব হার্ড পার্সেন, তো তারা তখন বললেন যে না, যদি আমার জমিটাও দেখাশোনা করে একটা ছেলে, তার যদি, দাদাভাই দিদিভাই তখন বললেন যে
আমাদের জন্য যদি কারোর ভালো হয় তাহলে পরে অবশ্যই আমরা করব। অলওয়েজ আমরা সবার পাশে সবসময় থাকি আর থাকবো, কারণ আমরা জানি যে আমি আমার হাজবেন্ড যদি কর্ম ভালো করি তাহলে আমার একটা ছেলে বিদেশে পড়াশোনা করতে গেছে, সেই ছেলেটার উপর এফেক্টটা ভালো হবে। কারণ দেখো, মা বাবা যদি কুকর্ম করে বেড়ায় তার এফেক্ট সবসময় কিন্তু তার সন্তানের উপর পড়ে। মা বাবা যত কুকর্ম করবে সন্তানকে সেটা ভোগ করতে হয়। তাই জন্য মা বাবাকে সবসময় ভালো করতে হয়, যাতে মা বাবার শুভ জিনিসটা সন্তানের প্রতি লাগুক। তো সেখানে গিয়ে দাদাভাই দিদিভাই বলল যে ঠিক আছে, আমরা কালকেই একটা ঘর করে দেবো, পাকা ঘরই করে দেবো ছোট্ট করে, অসুবিধা নেই। একটা সাইডে, একদম একটা সাইডে ঘর করে দেয়। এইবার ঘর করে দেয়, সব ঠিক আছে, গাছপালা লাগানো হয়। বিগত 1 মাস পরের কথা বলছি। 1 মাস পর একদিন ওই যে ছেলেটির মা ফোন করে, দাদাভাইকে ফোন করে ডাকে, দাদাভাই আসে। কি ব্যাপার, এরকম সকালবেলা ফোন করে, আসতে তখন বলছে যে দেখেন, আমার ছেলে আপনাদের ওখানে আর থাকবে না। তখন বলছে কেন? ওর জন্য আমি এত পাকা করে ঘর, লাইট, কারেন্ট, মানে পাকা টাকা সব লাগিয়ে দিলাম, কেন থাকবে না? কেন? ওর পড়াশোনার জন্য করলাম। তখন তার মা বলছে যে না, আমার সন্তান ওখানে থাকবে না, কারণ আমার সন্তানের আহ কিছু অসুবিধা হচ্ছে। বলছে কি? কি অসুবিধা হচ্ছে? তখন বলছে যে না, এরকম ওই জমিতে আহ রাতের বেলা কেউ হাঁটা চলা করে। তখন বলছে তাহলে হয়তো চোর আসে। দাদাভাই দিদিভাই বলছে জমিতে চাষ ফলন হয়েছে, 1 মাসে কাজ বড় বড় হয়ে গেছে, শাক ঠাক লাগিয়েছে। বলছে না, কোনো মানুষ না। তখন বলছে মানুষ না মানে? তার মানে জমিতে কি খারাপ কোনো অপদেবতার উৎপাত? বলছে জানি না, আপনারা কোথাও দেখেন আমার ছেলে থাকবে না? তো দিদিভাই তখন বলছে না না, এটা হতে পারে না। এই জমিতে খারাপ কি করে হবে? এই জমিতে তো অলরেডি একটা ঘর করা ছিল, এই ঘরে তো কেউ থাকতো, এখানে পাহারা দিত। না না, এ হতে পারে না, খারাপ হলে তো তারা বলতো। তখন ওনার মা, ছেলেটির মা বলছে যে আমরা তো জানি না এখানটা আপনার খারাপ, আমার ছেলে এখানে থাকবে না। আপনি বিশ্বাস করছেন না তো দেখেন। তখন পিঠ তুলে দেখায় যে পিঠের মধ্যে, হাতের এইগুলোয়, পায়ের পাতার উপরটায়, মানে হাঁটুর কাছে সব না নখ দিয়ে চিড়ে দিয়েছে। বলছে যখনই ও বাথরুম করতে যেত, এবার রাতের বেলা কি, যদি পটি পেত তাহলে ও ওর বাড়ি যেত, নিজের বাড়ি। ওখানে তো পটি টয়লেট করা নেই, একটা সাইডে একটা ওয়াশরুম মতো করা, ওখানে ওয়াশরুমে যেত, মানে বাথরুম করতে। ও বাথরুম করতে গেলে ওর না পা হাত চিড়ে দিত, খুব জ্বলতো গা। মাকে ফোন করে বলতো মা দেখো না, আমার গা জ্বালা করছে, মা তুমি এসো না। বলছে এবার দেখো, একটা ছেলে সারা দিন সারা রাত যে বসে, যে ও ওখানে মানে গার্ড দিচ্ছে, দারোয়ানি টাইপের যে কাজ করছে, তো সেখানে ভাবো তো একটা জিনিস শুধু ভাবো, যে সেই ছেলেটা যখন টয়লেটে যাচ্ছে, টয়লেটেও যাবেই, কারণ ও ওখানে যেহেতু রাতভর থাকে, টয়লেট তো যাবেই। তো টয়লেটে যখনই যাচ্ছে তখনই না ও দেখছে ওর গা হাত পা চিড়ে দিচ্ছে, সমানে চিড়ে দিচ্ছে। তখন বলছে এইরকম কেন হচ্ছে? এবার দিদিভাই তখন ওদেরকে যেরকম করে বোঝায় যে না না, বাড়িটা মানে আমি তো বাড়ি করব খুব তাড়াতাড়ি, তোমাদের উপরে সব দায়িত্বটা আমার দেওয়ার ইচ্ছে ছিল, তোমরা এরকম করো না, আর তোমরা এই জায়গায় থাকো, কোনো অসুবিধা নেই, আমি দেখছি। বিশ্বাস করবে না, সব থেকে বড় কথা হলো দিদিভাই একজন মুসলিম ওঝার কাছে যায়। সে ওঝা বলে তুই জমিটা যার কাছ থেকে কিনেছিস, তুই তার কাছে গিয়ে একবার জিজ্ঞেস করতো ওই জমিতে ওই জমিতে কেউ সুসাইড করেছে কিনা। দিদিভাই বলছে কি বলছেন, সুসাইড? বলছে হ্যাঁ, ওই জমিতে যা আত্মহত্যা করেছে কেউ, একটা অল্প বয়সী ছেলে ওইখানে আত্মহত্যা করেছে। বলছে না, হতেই পারে না। বলে পরে আশেপাশের লোক তো জানতো, যার ছেলে রয়েছে সেও তো জানতো। বলছে ঠিক আছে, তুই খবর নে না। তো যার কাছে জমি কেনে, দাদাভাই দিদিভাই বলছে সোনা ম্যাডাম, মানে দিদিভাই তো বোন বলে, ওনার হাজবেন্ড ম্যাডাম বলছিলেন। আহ বলছে আমরা যখন যাই কথা বলি তখন দেখি ও যার জমি ছিল, যার কাছে জমি কিনি, উনি তত্ত্ব করছে। তো আমরা তখন বলছি আপনি কথা বলতে পারছেন না, এরকম কেন করছেন? আপনার জমিতে কি কেউ সুসাইড করেছে?
উনি অনেক মানে এদিক ওদিক ওদিক করে তখন বলছে যে না আমার জমিতে বলতে জমিতে সুসাইড করেছিল, কিন্তু আমরা জমি কেনার অনেক আগে, মানে উনি জমি কিনেছে প্রায় 13 বছর, তারও আগে। তখন বলছে যে আপনি জমিটা বিক্রি করলেন কেন? বলছে ওই যে আপনাদের রিজন তো বলেছিলাম আমরা এখানে থাকবো না, বলতে আপনারা তো বেশ এখানে রয়েছেন, আজকে 2.5 মাস হতে যাচ্ছে। বলছে না আমাদের বাইরে যাব, আমাদের ওখানে ভিসা হয়নি, এই হয়নি ওই হয়নি, এসব কথা বলছে, ডকুমেন্টস এর জন্য আমরা যাচ্ছি না। তখন দিদি ভাই খুব মানে কড়া ভাষায় বলে সত্যিটা বলুন, আপনি ওই বাড়িটা কেন ভাঙলেন? ওই বাড়িটা তো ছিল, আপনি কেন ভেঙে নিলেন? সত্যি করে বলুন কি ব্যাপার? তখন লোকটি বলছে যে দিদি আমি খুব বড় ভুল করেছি, আপনাদের বলিনি, বাড়িটা বিক্রি করার জন্য চেষ্টা করছিলাম, জমিটা আপনারা নিয়েছেন, দামও পেয়েছি ভালো, আমি বলিনি, আমাকে ক্ষমা করবেন। আসলে আমার নিজের ছেলে মানে যখন জমিটা কিনিনি তখনের কথা, ওনার ছেলে কিছু বন্ধুর সাথে ওই যে বাড়িটা আগের যার জমি ছিল তার বাড়ি ছিল করা, এমনি একটা পড়ে থাকে পরিত্যক্ত বাড়ি, এমনি তালা দেওয়া ছিল। ওই যে বাড়িটায় যে এখন কিনেছে, মানে যার কাছে দিদিভাইরা কিনেছে, ওনার ছেলে বন্ধু বান্ধবের সাথে ওখানে এসে আড্ডা মারতো যখন, তখন ওনার ছেলে প্রেম টেম করতো, কোনো একটা কারণে ওখানে উনি সুসাইড করে ছেলেটা ওই ঘরে। রাতের বেলা সবাই মদ টদ খেয়েছে, ওখানে নেশা করে আড্ডা দিচ্ছিল, সবাই যখন ঘুমিয়ে পড়ে ছেলেটি ওখানে সুসাইড করে। সুসাইড করার পর যখন আশেপাশের লোক কিছু জানতো যে এখানে এরকম খারাপ কিছু হচ্ছে বা এখানে ভূতের উপদ্রব হয়েছে, ওখানে তো একে একে সবাই আসা বন্ধ করে দেয়। আশেপাশে তখন অত বাড়িও ছিল না, দুটো একটা বাড়ি ছিল, যাও তারা বিক্রি করে চলে যায়। আর এই লোকটি কেনে কারণ ইনি জানতো যে ওনার একটা সন্তান ছিল, জানে যে আমার সন্তান এই বাড়িতে রয়েছে, তার মানে এই জমিটা আমার কাছে থাক, এই জমিটা তাহলে আমার সন্তানের আত্মাটা এখানে থাক, কেউ তাড়াবে না। যখন উনি ওই জমিটা কেনে তারপর সন্তানটি তার বাবাকে রাত দিন শুধু স্বপ্ন দিতেন যে তুমি কেন ওই বাড়ি নিয়েছো, আমি তোমাদের কোনো চার্চে থাকতে চাই না। কারণ যেই মেয়েটাকে প্রেম করতো সেই মেয়েটার তার বাবা মায়ের পছন্দ ছিল না ছেলেটার, আর এই কারণেই মেয়েটার সাথে ছেলেটার অশান্তি হতো। মেয়েটা বলতো না তোমার বাবা মা তো মানবে না, তাহলে তুমি কেন প্রেম করছো, হ্যাঁ আমার সাথে কেন তুমি মেলামেশা করছো, এই নিয়ে ঝামেলা হতো। বাবা মাও প্রেশার করতো, এদিকে মেয়েটাও প্রেশার করতো, সামলাতে না পেরে ও সুসাইড করে। মারা যাওয়ার পর যখন বাবা জমিটা কেনে তখন বলে আমি তোমাদের সাথে কোনো জীবিত না মৃত কোনো অবস্থায় থাকতে চাই না, তুমি এই বাড়ি বিক্রি করো, নাহলে তোমাদের আমি পুরো বংশ শেষ করে দেবো। তো ওদের বাড়িতে একটা কুকুর ছিল, সে কুকুরটাও মারা যায়, অনেক ক্ষতি হয়। তারপরেই উনি ভাবলো যে না আমার ছেলে মৃত্যুর পর তো আর ছেলে নেই, ও তো খারাপ হয়ে গেছে, তো এই বাড়ি আমার রেখে লাভ নেই। তখন এই দিদিভাই দাদাভাইদের বিক্রি করে দেয়। এত বড় একটা লং স্টোরি, যেটা দিদিভাই দাদাভাই কেন পাড়ার কেউই জানতো না, কারণ যেই সময় ঘটনাটা ঘটে ওই সময় ওখানে গ্রাম তো অত লোক ছিল না, আর যারা বাড়ি করে পরে আসে তারা এসব কিছু জানেই না অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে, কারণ ছেলেটি মারাও গেছে প্রায় 10-12 বছর আগে। অতদিন ধরে জমিটা ওই দাদাভাইয়ের ছিল। ও প্রত্যেকদিন রাতে স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, ক্ষতি হচ্ছে দেখে উনি তখন না নড়ে চড়ে বসে, এবার আমি তড়ি ঘড়ি করে যেরম করুক আমি বাড়ি বিক্রি করে দেবো। আসলে দর্শক বন্ধুরা, আমাদের সারা দুনিয়ায় অনেক চমৎকার হয়, অনেক অলৌকিক হয়, অনেক ভৌতিক ঘটনা ঘটে। এই যেরকম আমি তোমাদের একটা কথা বলি, পরশুদিনকে আমি একটা কথা বলি, আমি এখান থেকে আসছি যখন, তখন আমাদের এই সামনে যে জঙ্গল আছে, নিম গাছ আছে, তোমাদের আগে দেখিয়েছি নিম পাতা পেরে, ওইখানে না একটা জঙ্গল হয়ে গেছে। বিশ্বাস করো না কোনো হাওয়া আছে না কোনো কিছু আছে, আমাদের তো এমনি এই জায়গাটা ভালো না খারাপ। আসছি, তোমরা বিশ্বাস করবে না, ওই জঙ্গলটা না মনে হচ্ছে কেউ ধরে নাড়াচ্ছে। আমি ভাবলাম হয়তো সাপ টাপ আছে বা ব্যাং ট্যাং কিছু আছে বর্ষার সময়, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু ওটা হাওয়ায় যেরকম দোলায়, হাওয়া দিলে ওরকম দুলছে। তারপর আমি যখন দাঁড়িয়ে নববিষ্ণু নববিষ্ণু নববিষ্ণু
জয় বড় মায়ের জয়। যখন আমি এই কথাগুলো বলছি একা দাঁড়িয়ে, ও দেখলাম আস্তে করে চলে গেল। কবে জানো? দীঘায়, যেই দিন দীঘা থেকে ফিরলাম পরের দিন সন্ধ্যাবেলার ঘটনা। তো এরকম অনেক কিছুই চারিপাশে হয়, হচ্ছে, হতে দাও, আমরা আমাদের মতো থাকি। ওদের দুনিয়া, ওরা ওই সময় হাঁটাচলা করছে, হয়তো ওই সময় ভুল করে আমি চলে গেছি, এরকম হতে পারে না? ঘটনা নিয়ে আসতে চেষ্টা করি, কারণ তোমরা বুঝতেই পারছো প্রিন্স এই চ্যানেলটা ঠিক মতো সময় দিতে পারছে না। তো যেহেতু মনিটাইজেশন করা একটা চ্যানেল, আমি এরকম করে চ্যানেলটা নষ্ট করতে পারি না। সপ্তাহে একদিন দুদিন হলেও আমি তোমাদের জন্য অবশ্যই ঘটনা আনবো। শুধু বলবো সাথে থেকেও ঘটনাগুলো শোনো, শেয়ার করো, উৎসাহ দাও, মোটিভেট হব। সত্যি মানে ঘটনা আরো আনবো অবশ্যই। আমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার মানুষ না, তোমরা ঘটনা পাবে, সে সপ্তাহে একদিনই হোক আর দুদিনই হোক। চলো, পার্থ দাস প্রথম কমেন্ট করে পরপর, ও মাই গড, 6টা, 7, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা পার্থ কমেন্ট করে, সব রেড হার্ট। তারপর বং হিন্দু হেসেল, সুপর্ণা দি, তারপরে স্বপন রাউত, তারপরে রূপা দে, তারপরে শিলা চক্রবর্তী কমেন্ট করে, তারপরে কমেন্ট করেছো সামিমা সামরোস, উদিতা দি, তারপর কমেন্ট করেছো পলক, তারপরে কমেন্ট করেছো অরূপ ভট্টাচার্যা, মণিদীপা ব্যানার্জি, রেখা অধিকারী দিদি ভাই, তারপরে অমিতাভ দাস। প্রিন্স ভালো আছে, বাহ, বলেছে প্রিন্স কেমন আছো? ওর জন্য আমার মনটা ভালো নেই, ও সুস্থ হয়ে যাবে, খুব কান্না পাচ্ছে ওকে দেখবার জন্য। অবশ্যই ও তোমাদের সামনে আসবে খুব তাড়াতাড়ি, চিন্তা করো না। সন্ধ্যা মণ্ডল, তারপরে শিলা চক্রবর্তী, মণিদীপা ব্যানার্জি, অ্যাঞ্জেলিনা সোরেন, টুকু সাবারওয়াল, ভারতী দত্ত, তারপরে পিয়ালি ভারদ্বাজ, লিপিকা বেরা দিদি ভাই, বনশ্রী দে, রিঙ্কু নিয়োগী, জবা দে, প্রদীপ দাস, নিতা বসু, রেশমি ভট্টাচার্যা, সন্তুর দুনিয়া, মিম কমেন্ট করেছো, তারপরে সুজাতা দাস, টুকু সাবারওয়াল, পার্থ দাস, নীলিমা সিংহ, তারপরে জয়শ্রী ঘোষ দিদিভাই, গঙ্গা বৈরাগী, তারপরে রমা রয়, তারপর কমেন্ট করেছো সুতপা সামন্ত, আচ্ছা, তারপরে গীতিমালা দত্ত, তারপর স্বপন রাউত কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে, শিলা চ্যাটার্জি, জলি হাজরা দিদি ভাই, রেখা অধিকারী দিদি ভাই, এস দেব রয়, তারপরে ডলি দেবনাথ, ডালি দেবনাথ, তারপরে আহ সুদীপ্ত ব্যানার্জি, কৌশিকী ঘোষ, প্যান্থার গেমিং ওয়াইটি, আমাদের আব্দুল হক ভাই, কিষানু মান্না, তারপরে চন্দ্রানী কমেন্ট করেছো, তারপর পিয়ালি রয়, পূর্ণিমা দাস, তারপরে শঙ্কর কমেন্ট করেছো ভাই, পিন্টু ঘোষ, রিমি পল, তারপর কমেন্ট করেছো জয়িতা মুখার্জি, পার্থ দাস, পরপর আরো 4টে কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো ঝুমা বোন, তারপর কমেন্ট করেছো একদম শেষে অনামিকা মুখার্জি। তো সবার কমেন্ট গুলো পড়লাম, আশা করি সবাই খুব ভালো আছো, ভালো থেকো। এখনের মতো আসছি, দেখা হবে রাতে ঠিক 10:30টায় বেঙ্গলি ব্লগার সোনায়। এখনের মতো টাটা।